প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব হার্নিয়া বিষয়ক রোগ নিয়ে। হার্নিয়াটা কোথায় হয়, কেন হয়, কাদের হয়, চিকিৎসা কী। চলুন আজকে আমরা জেনে নেব হার্নিয়া। তার আগেই আমরা পরিচয় হয়ে নিই আজকের অতিথির সাথে। আজকের আমাদের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার তপন কুমার সাহা। ডাক্তার তপন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। স্বাগত। আমরা প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে আসলে হার্নিয়াটা কি। রাইট, হার্নিয়া হচ্ছে আমাদের দেহ গহ্বরের ভিতরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, গহ্বরের দেওয়ালের দুর্বল অংশ দিয়ে যদি সেই অঙ্গ অথবা তার অংশ বেরিয়ে আসে বা বেরিয়ে আসতে চায়, বাইরের দিকে একটা ফোলার মতো প্রডিউস করে, তবে সেটাকেই হার্নিয়া বলে। এখন আমি একটু বিশদভাবে যদি বলি তাহলে জিনিসটা পরিষ্কার হবে। যেমন আমাদের অনেক দেহ গহ্বর আছে, তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে উদর গহ্বর অর্থাৎ অ্যাবডোমিনাল ক্যাভিটি। জন্মগতভাবেই অনেকগুলো স্ট্রাকচার অ্যাবডোমিনে ঢুকে আবার কিছু কিছু বেরিয়ে যায়। যেমন একটা পর্দা থাকে বক্ষ পিঞ্জর এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে বিভেদ করার জন্য, এটাকে বলে ডায়াফ্রাম। এর ভিতর দিয়ে খাদ্যনালী ঢোকে, তারপরে বৃহৎ রক্তনালী, শিরা এবং ধমনী, অ্যাবডোমিনাল অ্যাওটা এবং ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা ঢুকে। অন্যদিকে আবার নিচের দিক দিয়ে বৃহৎ রক্তনালী যেমন আইলিয়াক ভেইন, আইলিয়াক গ্রেট, কমন আইলিয়াক ভেসেল বেরিয়ে যায়, নার্ভ বেরিয়ে যায়। তো এই যে ঢোকা এবং বেরোবার পথে ন্যাচারালি কিছু দুর্বল এরিয়া থাকে। আবার অন্ডকোষ পেটের মধ্যে জন্ম হয়, জন্মের আগেই এটা তলপেটের নিচের দিক দিয়ে দুটো ক্যানাল দিয়ে এটা অন্ডকোষের থলি, যেটাকে আমরা স্ক্রোটাম বলি, ওর ভিতরে চলে যায়। তো যাবার সময়ে ওইখানে দুটো ক্যানাল তৈরি হয়, যেটাকে বলে ইনগুইনাল ক্যানাল। তো এগুলো জন্মগতভাবেই কিছুটা দুর্বল এরিয়া থাকে। তো এই সব জায়গা দিয়ে যখন কোনো পেটের ভিতরে কোনো প্রেশার বাড়ে, সেগুলো বলছি, যেমন বাড়ারও কতগুলো কারণ আছে। যেমন যদি একটা রোগী অনবরত কাশিতে ভুগতে থাকে, কিংবা কোষ্ঠকাঠিন্য হয়, অথবা পেশাব করতে কষ্ট হয়, পেশাবের পথে কোনো বাধা থাকে, সেটা বয়স ভেদে বিভিন্ন কারণে হতে পারে। তো সেই কারণের জন্য পেটের মধ্যে প্রেশার বাড়লে পেটের অঙ্গ বেরিয়ে আসে চায়। আসলে আপনি যদি আপনাদেরকে বলেন যে সাধারণত কোন কোন জায়গায় এই হার্নিয়াটা হয়? সবচেয়ে কমন এরিয়া হচ্ছে ইনগুইনাল ক্যানাল দিয়ে। ইনগুইনাল ক্যানালের দুই ধরনের হার্নিয়া, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। একটা হলো এই ক্যানালটা তলপেটের নিচের দিকে দুই পাশে দুটো থাকে। তো 80% অফ দি হার্নিয়া, 80% এই ইনগুইনাল ক্যানাল দিয়ে হয়, এবং সব বয়সের এবং সব লিঙ্গের অর্থাৎ মহিলা পুরুষ সবারই হয়, তবে পুরুষদেরই বেশি হয়। তো এটা হলো কমনেস্ট 80% আমি বললাম। আর এছাড়া যেমন ফিমোরাল ক্যানাল, আমি একটু আগে বলছি যে বৃহৎ রক্তনালী ফিমোরাল ভেইন, যেটা পেট থেকে পায়ে ঢোকে, ওর পাশে একটা ফিমোরাল ক্যানাল থাকে, ওই জায়গা দিয়ে মহিলাদের সাধারণত হার্নিয়া হয়ে থাকে। তারপরে নাভি, যেমন নাভির ভেতর দিয়ে রক্তনালীর মাধ্যমে মায়ের সাথে গর্ভাবস্থায় একটা ফিটাস, সে ভ্রূণ, তার নিউট্রিশন পেয়ে থাকে, যোগাযোগ থাকে, যেটাকে আম্বিলিক্যাল কর্ড বলে। সেটা এই মাঝখানে নাভিটা, ওইখান দিয়ে এটা যোগাযোগটা থাকে। এর ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হয় এবং যার ফলে নিউট্রিশনটা পেয়ে থাকে বাচ্চা। তো এই জায়গাটা যখন নাভির কর্ডটা কেটে দেওয়া হয়, এই জায়গাটাও জন্মগতভাবে টুটি থাকে। তো পেটের মধ্যে যদি প্রেশার বাড়ে, এখান দিয়েও হার্নিয়া হতে পারে। অনেক সময় আমরা কিন্তু শিশুদের দেখে থাকি যে তাদের নাভিটা বেরিয়ে আসছে বা একটু ফোলা থাকে। এটা শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখি আর কি, এবং সেটা নিয়ে কিন্তু মারা অনেকটা আতঙ্কিত হয়ে যায়। সেটাকে আপনারা বলতে যাচ্ছেন যে এটা আম্বিলিক্যাল হার্নিয়া বা এরকম একটা কিছু বলছেন? পেটের মাসেলটা শুরুতে অতটা ডেভেলপ করে না, তখন থাকে। তো উইথ টাইম মোস্ট অফ দিস হার্নিয়া রিকভার্স, এমনি এমনি ঠিক হয়ে যায়। আসলে কাদের এই হার্নিয়াটা বেশি হয়, মানে আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন যে লিঙ্গ ভেদে বা আপনার বয়স ভেদে অথবা অঞ্চল ভেদে এটা কোনো আছে কিনা, হার্নিয়াটা কোন বয়সে হয় বা কাদের হয়? শিশুদের যে হার্নিয়াটা হয় সেটা হলো যে জন্মগতভাবেই আমরা যেমন বাইরের আমাদের একটা আবরণ থাকে চর্ম, পেটের মাঝখানেও এরকম একটা আবরণ থাকে, এটাকে বলে পেরিটোনিয়াম। গহ্বরের ভেতরে এই পেরিটোনিয়ামের একটা প্রলঙ্গেশন, যখন অন্ডকোষটা স্ক্রোটামে আসে তখন এটা নিয়ে আসে, এটাকে বলে প্রসেসাস ভেজাইনালিস। তো এটা নর্মালি অবলিটারেট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো কারো কারো ক্ষেত্রে বন্ধ হয় না, পারসিস্ট করে। তো তখন
ওইখানে হার্নিয়া হয়। শিশুদের কোয়াইট গুড পার্সেন্টেজ হার্নিয়া ডেভেলপ করে। আর এক্সট্রিম একেবারে ওল্ড এজে যখন অ্যাবডোমিনাল ওয়াল উইক হয়ে যায় অথবা কনস্টিপেটেড থাকে বা ইউরিনারি সিমটমস মানে ডিফিকাল্টিস ইন মিক্সচুরেশন, পেশাব করতে কষ্ট হয়, স্ট্রেইন করতে হয় পেশাব করার জন্যে, তখন হার্নিয়েশনটা বেশি হয়, বাইল্যাটারালি হয়, ইঙ্গুইনাল হার্নিয়া। এছাড়া মহিলাদের সাধারণত ফিমোরাল হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া খুব কম হয়। বাচ্চাদের আবার আম্বলিক্যাল হার্নিয়াটা হয়। এছাড়া অপারেশনজনিত বা কোনো কারণে যদি কোনো ট্রমা হয় দেওয়ালে, পেটের দেওয়ালে বা অন্য কোনো দেওয়ালে, তাহলে ওই ট্রমার জায়গাটা দুর্বল হয়ে যায়, দেওয়ালটা, সে দুর্বল জায়গা দিয়ে তখন হার্নিয়েশন হতে না, পারে। অনেক সময় কিন্তু আমরা দেখতে পারি যে আপনারা তো সার্জারি করেন, অনেকদিন থেকে সার্জারি করছেন, অপারেশনের যে ইনসিশনের যে জায়গাটা, যে জায়গাটায় আপনারা কাটেন এবং এখানে সেলাই করে দেন, সেই জায়গাটাও কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে হার্নিয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও হবার যথেষ্ট কারণ আছে। কারণ একটা জায়গায় যখন কেটে আমরা সেলাই করি, ওইখানে ঘাটা শুকাবার বা জোড়া লাগার পরে স্ট্রেংথ কিন্তু 100% ফিরে আসে না। ওটা একটু দুর্বলই থেকে যায় 70%। এবং এখন এরপরে যদি আরও কোনো কারণ ঘটে যায়, যেমন তার অপারেশনের পরে ওইখানে ওই জায়গাটা ইনফেকশন হলো, তাহলে স্কারটা আরও দুর্বল হয়ে যায়। আসলে হার্নিয়া হওয়ার কারণগুলো কি? কারণগুলো ওই যে জন্মগতভাবেই যদি ত্রুটিগুলো যেসব জায়গা দুর্বল থাকে সেই জায়গাগুলো কারো কারো ক্ষেত্রে আরও প্রমিনেন্ট থাকে। এছাড়া যেমন যেমন অ্যাবডোমিনাল ওয়াল বা কোনো জায়গায় যদি কোনো ট্রমা, সেটা সার্জিক্যালও হতে পারে বা অন্য কোনো অটোমোবাইল অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে পেনিট্রেটিং ইনজুরি, তার জন্য হতে পারে। এছাড়া এই যে কতগুলো কারণ আমরা বললাম যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, এরকম কিছু এফোর্ট, যেমন কোনিক কফ, ইটস স্ট্রেইনিং অ্যাট স্টুল, মানে পায়খানা করতে কোষ্ঠকাঠিন্য যদি হয়, কোদ দিয়ে দিয়ে পায়খানা করে, অথবা পেশাব করতে কষ্ট, তাহলে একদিকে হলো দেওয়ালের উইকনেস আর একদিকে হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়া। এইসব মানে কারণে আপনি বলছেন যে দুটো জিনিসের সমন্বয় ঘটাচ্ছে। সমন্বয়। একটা হলো যে উইক পয়েন্ট আছে, আর হলো সে প্রেশার দিচ্ছে, উইক Pressure পয়েন্ট দিয়ে। দিচ্ছে। সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই ওই উইক পয়েন্ট Weak দিয়ে point দিয়ে বেরিয়ে বেরিয়ে আসতে যাবে, চাইবে। সেই কারণটাই আপনি সেই বেশি কারণটাই মুখ্য দেখছেন। আসলে হার্নিয়ার যে উপসর্গ, যে আমরা রুগীরা কি করে বুঝতে পারে যে তার হার্নিয়া হয়েছে? রুগীরাই নিজেরা ডায়াগনোসিস করতে পারে, খুব সহজ ব্যাপার। রুগীরা সহজেই বলে যে আমার এই জায়গাটা ফুলে গেছে, দাঁড়ালে অথবা কাশি দিলে। বাচ্চাদের ক্ষেত্রে মা বাবা এসে বলে যে ও যখন কাঁদে বা হাসে বা দৌড়ায় তখন দেখা যায় ওই জায়গাটা ফুলে গেছে। আর বয়স্ক মানুষও ওরকম বলে যে দাঁড়ালেই ফুলে যায়, শুইলেই কমে যায়, এরকম। আর কারো কারো ক্ষেত্রে পারসিস্টেন্টলি একটা জায়গা সোয়েলিং হয়ে থাকে এবং সেখানে আবার কিছুটা পেইনও করে। সো পেইন এবং সোয়েলিং এবং ফুলে থাকা এক্সটার্নালি, এটা আমরা এক্সটার্নাল হার্নিয়ার কথা বলছি। আবার অনেক সময় হার্নিয়া কিন্তু ভেতরে ভেতরেও হয়, যেটা বাইরে কোনো ম্যানিফেস্টেশন থাকে না, অন্য সিমটম থাকে। তো আমরা বাইরেরটাই মেইনলি বলি। সেটা হচ্ছে যে ওই ফোলাটা থাকবে রিজন ভেদে, বিভিন্ন হার্নিয়া বিভিন্ন জায়গায়, যেখানে যে হার্নিয়া, যেমন উপর পেটে হলে ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া, অপারেশন সাইটে হলে ইনসিশনাল হার্নিয়া, আবার ইঙ্গুইনাল রিজনে হলে ইঙ্গুইনাল হার্নিয়া। আরও কিছু এরিয়া থাকে যেমন লাম্বার ট্রায়াঙ্গেল, ওখানে কিছু জন্মগতভাবে উইক থাকে, লাম্বার হার্নিয়া, এরকম আর কি। অনেক সময় তো ডায়াফ্রাগমেটিক হার্নিয়াও তো হয়, হয়। সেটা তো সাধারণত সিমটমটা তো সহজে প্রকাশ পায় না। তো আপনি যেটা বলছেন যে পেইন এবং সোয়েলিং, এটা আপনার মারাত্মক external পর্যায়ে হার্নিয়ার external ক্ষেত্রে। hernia। তো সেক্ষেত্রে কি আপনারা কি এই হার্নিয়া কি আপনারা কয় ধরনের ভাগ করে থাকেন, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার? আমরা ভাগ করি এরকম, প্রথমত এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। ডায়াফ্রামেটিক হার্নিয়া যেটা, এটা ইন্টারনাল হার্নিয়া, ইন্টারনালি হয়েছে। সো অ্যাবডোমিনাল অর্গান চেস্ট ক্যাভিটিতে ঢুকে যায়, সিমটমটা তখন চেস্ট অর্গানগুলোকে কম্প্রেস করে, তাহলে শ্বাস নিতে কষ্ট হয়, অথবা যেটা ঢুকে গেল সেটার অবস্ট্রাকশনের জন্য দেখা গেল যে নাড়িটা, ইন্টেস্টিন, ক্ষুদ্রান্ত ঢুকে গেছে, তাহলে তার নাড়িতে বাধা পাচ্ছে, একটা ছোট্ট ওপেনিং দিয়ে যায়, বাধা পেলে তখন নাড়ির কন্টেন্টগুলো যেতে পারে না, না যেতে পারলে তখন অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাট দ্য সেম টাইম ভমিটিং, এই ধরনের সিমটম। এবং তারপরে আমরা তখন ইনভেস্টিগেশনের সহায়তা নিই। আপনারা কি ইনভেস্টিগেশন সাধারণত করে থাকেন হার্নিয়া রোগ নিয়ে? আপনি প্রথমেই কিন্তু বলেছেন যে রোগীরাই তাদের রোগ নির্ণয় করতে পারে। এর পরবর্তী পর্যায়ে আপনারা যখন আসে তখন আপনারা কি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে রোগটা নির্ণয় করেন? এক্সটার্নাল হার্নিয়া যেগুলো আমরা, সেগুলো ডায়াগনোসিস ইজ ভেরি এভিডেন্ট। এগুলোর জন্য কোনো ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ সাফিসিয়েন্ট, অর্থাৎ রোগী দেখেই একজন চিকিৎসক সঠিকভাবে নির্ণয় করতে পারে। কোনো ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বা রেডিওলজিক্যাল, যেগুলো আমরা এক্স রে বা আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান, এগুলো কিছু করার প্রয়োজন হয় না ফর এক্সটার্নাল হার্নিয়া। যেগুলো বাইরে ফুলে যাচ্ছে সেগুলো অ্যাকুরেটলি ডায়াগনোসিস করা যায়। বাট ফর দি ইন্টারনাল হার্নিয়া উই নিড
help of some investigations like X-ray chest যেমন ডায়াবেটিক হার্নিয়ার ক্ষেত্রে, সিটি স্ক্যান অথবা আলট্রাসোনোগ্রাম, এগুলোর হেল্প আমাদের কখনো কখনো খুব ইন ফিউ রেয়ার কেসেস অ্যান্ড ফর দি স্পেশালি ফর দি ইন্টারনাল হার্নিয়াস আমাদের ইনভেস্টিগেশনের হেল্প লাগে। আপনার চিকিৎসা পদ্ধতি, আমরা তো জানি যে কোনো চিকিৎসাই দুই ধরনের চিকিৎসা হয়, মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো আপনারা এই হার্নিয়া রোগীদের কি চিকিৎসা দিয়ে থাকেন? হার্নিয়ার চিকিৎসা অনলি সার্জিক্যাল, শৈল চিকিৎসা, মেডিকেল কোনো চিকিৎসা নাই। কারণ হার্নিয়ার কারণটা যদি আমরা অনুধাবন করি, যে যে গহ্বরে ছিল সেই গহ্বরের দেওয়ালের দুর্বলতা, উইকনেসের ভেতর দিয়ে এটা আসতেছে। তো উইকনেস তো মেডিসিন দিয়ে রিকভার করা যাবে না, তো উইকনেসটাকে রিপেয়ার করতে হবে অ্যান্ড স্ট্রেনদেন করতে হবে, তাহলে কিছু রিইনফোর্সমেন্ট করতে হবে। সো দি প্রসেস সম্পূর্ণ সার্জিক্যাল বা শৈল চিকিৎসা। তো এই শৈল চিকিৎসার মাধ্যমে আপনারা কি করে থাকেন, মানে আপনারা কি 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 করেন এখানে যেতে এই উইক পয়েন্টটা দূর হয়ে যায়? আমরা উইক পয়েন্ট দূর করার জন্যে প্রথমত হলো যে জিনিসটা বেরিয়ে এসছিল তাকে তার সস্থানে ফেরত পাঠাই, অর্থাৎ রিটার্ন টু ইটস অরিজিনাল পজিশন, রিডাকশন করি। যে অর্গানটা চলে এসেছিল সেটাকে তার আগের জায়গায় ফিরিয়ে দেই, পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন, পূর্বের জায়গায়, পূর্বের ক্যাভিটিতে ফিরিয়ে দেই। তারপরে যে ছিদ্রটা বা ওপেনিংটা বা দুর্বলতা যেটা হয়েছিল ওটাকে রিপেয়ার করি। রিপেয়ারের বিভিন্ন প্রসিডিওর আছে, সেগুলো ডিটেলস সার্জনরাই জান না বোধহয়, সাধারণ পিপল খুব বেশি বুঝবে না। আমি যেটা আপনাকে জানতে চাচ্ছি যে সেটা তো আপনারা রিপেয়ার করবেন, সেক্ষেত্রে আপনারা অনেক সময় ম্যাশ, হ্যাঁ রিপেয়ার একটা শব্দ আছে ম্যাশ, এটা আমরা খুব পরিচিত বলছি আমি। দি অ্যানাদার পার্ট ইজ দি রিইনফোর্সমেন্ট অর স্ট্রেংথেনিং অফ দি উইকনেস। তো রিইনফোর্সমেন্টের জন্য আমরা মেশ ইউজ করি। তো এই চিকিৎসা করতে মানে আমরা কিন্তু সহজেই আমাদের দেশের মানুষ সহজেই কিন্তু একটা জিনিস প্রথমেই তাদের মাথায় চলে আসে যে কস্টিংটা কেমন হয়, মানে কত টাকা লাগে এটা, বা কোথায় এই চিকিৎসাটা পাওয়া যায়? চিকিৎসাটা অত্যন্ত সহজলভ্য এবং আমাদের বাংলাদেশ সরকার যে হাসপাতালগুলো আছে সরকারি পর্যায়ে, প্রায় সমস্ত হাসপাতালেই এর মানে সাধারণ হার্নিয়াগুলোর চিকিৎসা করা বা অপারেশন করা সম্ভব, উপজেলা পর্যায় পর্যন্ত সম্ভব এবং সেগুলো করাও হচ্ছে উপজেলা এবং থেকে। সেগুলো তো যদি যেটা আপনি বলছেন যে সরকারি হাসপাতালগুলোতে, যে কোনো সরকারি হাসপাতালে যেখানে সার্জারি আছে সেখানে তো এটা সহজেই হবে এবং সেখানে তো বিনামূল্যেই এই চিকিৎসাটা হচ্ছে। এবং যদি এটা বাইরে কোথাও করতে যায় তাহলে সেক্ষেত্রে কিরকম একটা আনুমানিক একটা মানে টাকা কত লাগে? আনুমানিক প্রাইভেট হসপিটালগুলোতে টাকার পরিমাণটা হসপিটালের স্ট্যাটাসের উপরে নির্ভর করে। এটা যদি কর্পোরেট হসপিটাল হয় তাহলে হয়তো অনেক বেশি লাগে, আবার মধ্যম মানের হসপিটালে হয়তো 20,000 টাকার মধ্যেই মোটামুটি সম্ভব। আর এরপরে আমি যেটা জানতে চাচ্ছি, আপনি শল্য চিকিৎসা করেছেন, অপারেশন করেছেন, রুগী ভালো হয়েছে, তো এই রুগী উনি কি চিরদিন ভালো থাকবে কিনা? যে অপারেশনটা করে দেওয়া হলো সেখানে যদি ইনফেকশন আবার হয়, যেমন একটা মেশ যে আমরা দিয়ে দিলাম, মেশটা যদি ইনফেকশন হয় তাহলে তো ভালো না থাকার সম্ভাবনা। সেজন্য আমাদের এমনভাবে করতে হবে যেন কোনো মেটিকুলাস রিপেয়ার করতে হবে, মেশটা যাতে ইনফেকশন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং অপারেশনের পরে কিছুদিন তাকে পেটের মধ্যে প্রেশার বাড়ে এরকম কোনো অ্যাক্টিভিটিস যাতে না হয়, অর্থাৎ যদি তার কাশি হয় সেটা চিকিৎসা করা যথাসময়ে, কোষ্ঠকাঠিন্য না হয়, তারপরে কোনো ওয়েট লিফটিং বা কোনো ভারী কাজ না করা, এই ধরনের ইনস্ট্রাকশনগুলো। মানে আপনারা লাইফস্টাইল মডিফিকেশনের জন্য, মানে তার জন্য স্ট্রেস না পড়ে এরকম আপনাদের উপদেশ দিয়ে থাকেন? এটা লাইফস্টাইল নয়, এটা হচ্ছে যে রোগের চিকিৎসা। আর সাময়িক হয়তো 2 মাস বা 3 মাস ভারী কাজ করলো না, তারপরে সে আবার করতে পারবে, এরপরে সে সম্পূর্ণ নরমাল সুস্থ কাজ হয়ে করতে, স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। এই অপারেশনে কোনো কমপ্লিকেশন হয় কিনা? কমপ্লিকেশন হয়, লাইক এনি আদার প্রসিডিওর বা সার্জিক্যাল প্রসিডিওর। এখানেও অপারেশন করতে যে একটা হলো যে সার্জিক্যাল ফিল্ড, যেহেতু ইনফেকশন ভেরি মাচ প্রন, ইনফেকশন হতে পারে। ইনফেকশন হলে তো হার্নিয়া আবার রিকারেন্স হবে। এছাড়া পেইন হয়, আর অনেক সময় হয়তো অপারেশন করতে কোনো আননেসেসারি কমপ্লিকেশন ডেভেলপ করলো, যেমন হয়তো একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা স্ট্র্যাঙ্গুলেটেড হলো, তখন দেখা গেল যে সেই স্ট্র্যাঙ্গুলেটেড মানে হচ্ছে যে নাড়িটা আসছিল, সেই নাড়িটা আটকে গেছে এবং রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে ওটা গ্যাংগ্রিন হয়ে গেছে, অর্থাৎ ওটা ডেড হয়ে গেছে। তখন প্রসিডিওরটা অনেক বড় হয়ে যায়, তখন ওটা কেটে বাদ দিয়ে জোড়া লাগাতে হয়। তো সেক্ষেত্রে একটা ছোট্ট প্রবলেম একটা বড় একটা বিপদের দিকে নিয়ে গেল। তো সেক্ষেত্রে অপারেশনটা অনেক বড় হয়, অপারেশনের মরবিডিটি অ্যান্ড মর্টালিটি অনেকটা বেড়ে যায়। তখন তার
পেশেন্টের অনেক কষ্টের মধ্যে কিছুদিন থাকা লাগে, মানে যে খাওয়া সেটা হলো যে দাওয়া একটা বন্ধ, এরকম। কমপ্লিকেটেড হয়ে গেলে, হার্নিয়াটা কমপ্লিকেটেড হয়ে গেলে সেক্ষেত্রে সেই বলছেন। ক্ষেত্রে হতে পারে। এমনি নর্মালি অপারেশনের সফলতার হার কত? সফলতার হার মোর দেন 95%। আমরা জানি যে একজন সার্জনকে বলা হয় যে রিকারেন্ট হার্নিয়া, যেটা আপনি একটু বলেছেন যে রিকারেন্স হয়, রিকারেন্ট হার্নিয়া নাকি একটা সার্জনের স্কিলনেসটাকেই ইন্ডিকেট করে। রিকারেন্ট হার্নিয়া মানে একটা সার্জনকে যদি মানে আপনার যদি হার্নিয়াতে সে পুনরায় আক্রান্ত হয়, মানে বারবার আক্রান্ত হয়, সেই রিপেয়ারটা নাকি আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়, বা আপনারা সহজেই এটা করতে চান না। সেটার কারণ হচ্ছে যে একবার কোনো জায়গায় অপারেশন করলে সেখানে অনেক অ্যাডিশন ডেভেলপ করে, তারপরে অ্যানাটমি অর্থাৎ স্ট্রাকচারের যে স্ট্রাকচারগুলো ডিস্টর্টেড হয়ে যায়, তো তখন স্ট্রাকচার আইডেন্টিফিকেশান, সেপারেশন অ্যান্ড ডিসেকশন দিস বিকাম এগুলো ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা যদি প্রপারলি সমস্ত স্ট্রাকচারগুলোকে সেপারেট করতে না পারি, তবে তো ঠিকমতো রিপেয়ার করা যাবে না, মেটিকুলাস রিপেয়ার হবে না। সেজন্য কিছু টেকনিকও ডেভেলপ করেছে একজন উইথ সার্জন, এখন অ্যানাদার রুট ইউজ করতে পারে, যেমন ল্যাপারোস্কোপিক রুট। আগে ওপেন সার্জারি করা হয়েছিল হার্নিয়ার জন্য, এখন যদি সে ল্যাপারোস্কোপি করা হয়, তো ল্যাপারোস্কোপিতে হার্নিয়াটা ঠিক সামনে না কেটে এটা পেছনে দিয়ে পেরিটোনিয়াল মানে দেহ গহ্বরের ভেতর দিক থেকে করা হয়। মানে আমি আপনার কাছে আসছি যে যে জিনিসটি আমাদের রোগীরা মানে অনেকেই কিন্তু হার্নিয়া রোগে ভুগছেন, তারা জানেন তাদের হার্নিয়া আছে, কিন্তু তারা চিকিৎসা করছেন না। তো চিকিৎসা না করাতে তাদের কোনো কমপ্লিকেশন হতে পারে কি? ডেফিনেটলি, কারণ যে হার্নিয়ার ভেতর দিয়ে যে অর্গ্যানটা আসে সেটা তো সবসময় রিস্কে থাকে যে কখন এটা আটকে যাবে। তো যেমন কমনলি পেটের থেকে আসে ইন্টেস্টিন আসলে ইন্টেস্টিনের কন্টেন্ট আসা যাওয়া বন্ধ হলে আমরা বলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পেট ফুলে যায়। অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে স্ট্র্যাঙ্গুলেশন, গ্যাংগ্রিন হয় এবং তার থেকে অনেক মৃত্যুর কারণ হতে পারে। এবং আমার অনেক জানা মতে এরকম কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখেছি তারা অবহেলা করেছে, টাইমলি অপারেশন করেন, আলটিমেটলি তাদের এরকম খারাপ পরিণতি বরণ করতে হয়েছে। অপারেশনের পরবর্তীতে আপনারা কি উপদেশ দিয়ে থাকেন রোগীদেরকে? আমরা উপদেশ দেই যে 3 মাস ভারী কাজ করবেন না, এটাই উপদেশ দেই। আর যদি কখনো কাশি হয় সাথে সাথেই চিকিৎসা নেবেন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন। তারপরে কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেরকম খাওয়া দাওয়ার পরামর্শ দেই। আর মোটামুটি লাইট ওয়ার্ক অ্যালাউ করতে যাতে পারে সেইভাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আর সার্জারির আমরা তো জানি যে রোগ প্রতিরোধ করাটাই চিকিৎসা থেকে ভালো, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেক্ষেত্রে এই রোগীদের ক্ষেত্রে কোনো প্রিভেন্টিভ কোনো মেজার আছে কিনা? হার্নিয়া হওয়ার ক্ষেত্রে যেগুলো আমরা বলছি যে ইঙ্গুইনাল হার্নিয়া বা এসব ক্ষেত্রে প্রিভেন্টিভ তেমন মেজার নেই, শুধু অপারেশন হার্নিয়া যেগুলো হয় অপারেশনের কারণে ইনসিশন হার্নিয়া, সেইগুলোর ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার আছে। যে সার্জিক্যাল প্রসিডিওর যেগুলো মেটিকুলাস করা হবে যাতে ইনফেকশন না হয়, পোস্টঅপারেটিভ কমপ্লিকেশন ডেভেলপ না করে, তাহলে ইনসিশন হার্নিয়াটা। আবার ইনসিশন প্ল্যানিং, যেমন আমি একটা বড় ইনসিশন না দিয়ে ছোট 2টা ইনসিশন দিব, তাহলে একটা বিগ ইনসিশন হলে হবে কি অনেক বেশি মাসেল এবং নার্ভ ড্যামেজ হয়, তাহলে উইক হয়ে যায় ওই জায়গাটা, হার্নিয়া হতে পারে। তো এইভাবে প্ল্যান করে যদি করা হয় সেগুলো ক্ষেত্রে ইনসিশন হার্নিয়া হবে না। আর যেটা ইঙ্গুইনাল বা আম্বলিক্যাল, এগুলো তো ন্যাচারালি উইকনেস, সেক্ষেত্রে এখানে প্রিভেনশন করার খুব বেশি কিছু নাই। তবে যেমন আম্বলিক্যাল হার্নিয়া, ইনফেকশন হলো আম্বলিকাসে, ছোটোবেলা আম্বলিক্যাল ইনফেকশন, আম্বলিক্যাল সেপসিস, তার থেকে হতে পারে, ওইটা প্রিভেন্ট করা যেতে পারে। ডাক্তার তপন কুমার সাহা, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন, যারা হার্নিয়া রোগী তাদের উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, হার্নিয়া আর ভয়ের কোনো কারণ নেই। এই হার্নিয়া রোগ নিয়ে যারা ভুগছেন তাদের জন্য বলি, ডাক্তার তপন কুমার সাহা যেভাবে বললেন যে সার্জারি চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। চলুন আর হার্নিয়াতে ভুগবো না এবং চিকিৎসার মাধ্যমে, সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ সারিয়ে তুলব, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।